দেশের নিরাপত্তার সীমান্ত রেখা থেকে 10 মাইল পর্যন্ত বিজিবির সম্পত্তি ঘোষণার পরামর্শ হাইকোর্টের, সংসদকে 4 সুপারিশ পূর্ণাঙ্গ রায় প্রকাশ। প্রবাসীদের জন্য শীর্ষ 10 দেশের তালিকায় দ্বিতীয় স্থানে সৌদি আরব, কর্মক্ষেত্রে ক্রমাগত সূচকে উন্নতির ফল বলছে এক্সপার্ট ইনসাইডার। এবং ফিলিস্তিনি পতাকা হাতে লন্ডন টাওয়ার হ্যামলেটে এক বাংলাদেশি আটক, ব্রিটিশ জনপ্রতিনিধিদের চাপে কয়েক ঘন্টা পর মুক্তি। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও রাজস্ব ফাঁকি রোধে জাতীয় সংসদকে 4টি পরামর্শ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক বেঞ্চ এ সংক্রান্ত মামলার রায়ে এসব পরামর্শ দেন। 4টি পরামর্শ হচ্ছে: সীমান্ত রেখা থেকে দেশের ভেতরে 10 মাইল পর্যন্ত বিজিবির সম্পত্তি ঘোষণা, এই সম্পত্তি ঘোষণার ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাস জমি বরাদ্দ, সীমান্ত রেখা থেকে 8 কিলোমিটার ভূমি ফাঁকা ও সমান রাখা এবং সীমান্তে 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে বিজিবির যাবতীয় স্থাপনা ও প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার ব্যবস্থা করা। এই রায়ের অনুলিপি সব সংসদ সদস্যের কাছে ইমেইলে পাঠাতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। 1997 সালে যশোর সীমান্তে ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় এক মামলায় আসামি জাকির হোসেনকে 3 বছরের সাজা থেকে খালাসের পূর্ণাঙ্গ রায়ে এ পরামর্শ দিয়েছে আদালত। প্রবাসীদের জন্য সেরা দেশের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ডেনমার্ক। এরপরই আগের বছরের চেয়ে 12 ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সৌদি আরব। প্রতিবেদনে এক্সপার্ট ইনসাইডারের জরিপের সর্বশেষ সংস্করণের তথ্য তুলে ধরা হয়েছে। 2023 সালে এক্সপার্ট ইনসাইডারের করা তালিকায় 14তম অবস্থানে ছিল সৌদি আরব। সৌদি আরবের কর্মক্ষেত্রের ক্রমাগত উন্নতি সূচিত হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে। পেট্রো ডলার নির্ভরতা থেকে বেরিয়ে বদলে যাচ্ছে সৌদির অর্থনীতি, যুবরাজকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। ক্যারিয়ারের সম্ভাবনা, বেতন ও চাকরির নিরাপত্তা, কাজ ও অবসর, কর্মক্ষেত্রের সংস্কৃতি এবং সন্তুষ্টি সহ 4টি উপশ্রেণীর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে। স্থানীয় চাকরির বাজার, কর্মজীবনের সুযোগ, অর্থনৈতিক অবস্থা ও কাজের নিরাপত্তার পাশাপাশি বেতন ন্যায্যতা, কাজের কর্মঘণ্টা, কর্মজীবনে ভারসাম্য এবং ব্যবসায়িক সংস্কৃতিও রয়েছে এই তালিকার মানদণ্ড হিসেবে। জরিপে দেখা যায় 82% সৌদি প্রবাসী স্থানীয় অর্থনৈতিক অবস্থা নিয়ে বেশ সন্তুষ্ট। তবে বিশ্বব্যাপী সাপ্তাহিক কর্মঘণ্টা যেখানে 42.5 ঘন্টা, সেখানে সৌদি আরবে পূর্বকালীন অবস্থানের জন্য প্রবাসীদের সপ্তাহে গড়ে 47.8 ঘন্টা কাজ করতে হয়। প্রবাসীদের কর্মঘণ্টা সূচকে 23তম এবং কর্মজীবন ভারসাম্য সূচকে 27তম স্থানে আছে সৌদি আরব। এছাড়া এক্সপার্ট ইনসাইডারের প্রবাসীদের জন্য অপরিহার্য দেশের সূচকে শীর্ষ 10-এর মধ্যে ছিল সৌদি আরব। ক্যারিয়ারের সম্ভাবনার দিক থেকে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে রিয়াদ। চন্দ্রা, নিউজ 24। কুয়েতে জাবের আল আলী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। 9 জুলাই ওই ঘটনায় মৃত 5 জন ভারতীয় সহ 2 জন বাংলাদেশি রয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানো হয়। শনিবার ভোরে লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নিহত 2 প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজনের বাড়ি কুমিল্লার সোনাপুর গ্রামে, অন্যজন ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলের বাসিন্দা। নিহতরা সবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তারা রাতের শিফটের কাজ শেষে একটি মিনি বাসে বাসায় ফিরছিলেন। টানা বৃষ্টিতে ভারতের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির উত্তরপ্রদেশে গেল 24 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন রাজ্যে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 140 জনে। এদিকে নেপালে বন্যা ভূমিধসে নিখোঁজ রয়েছেন 68 জন। ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 24 ঘন্টায় উত্তরপ্রদেশের 12টি জেলার 600-র বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ভোগান্তিতে পড়েছেন হিমাচল প্রদেশের বাসিন্দারাও। বৃষ্টির কারণে এই রাজ্যে 2 সপ্তাহে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। ভারতের আসামে বন্যায় আরো 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ওই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে। রাজ্যের অনেক অংশে পানি নামতে শুরু করলেও শনিবার আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ ছিল। ভারতের পশ্চিমবঙ্গের 15টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা।
নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে দুটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে নদীতে পড়ে 63 জন যাত্রী নিখোঁজ রয়েছেন। মধ্যাঞ্চলীয় চিত্তন জেলায় এই দুর্ঘটনা ঘটে। মাসুদ রানা, নিউজ 24। প্রবাসী নিউজ 24 নিচ্ছে বিরতি, সাথে থাকুন। স্বাগত প্রবাসী নিউজ 24-এ। কোটার যৌক্তিক ও ন্যায়সঙ্গত সমাধান সহ 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। জানায় আজ সকাল 11টায় পদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার পাশাপাশি চলবে তাদের বাংলা ব্লকেট কর্মসূচি। এদিকে কোটা আন্দোলনের নামে রাস্তা বন্ধ করলে কঠোর হবে পুলিশ। আর ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, আন্দোলনকারীদের পুঁজি করে একটি অশুভ শক্তি রাষ্ট্রকে অস্থিতিশীল করার পায়তারা করছে। 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কোটার যৌক্তিক ও ন্যায়সঙ্গত সমাধান চেয়ে রোববার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেয় তারা। সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগও। ক্লাস পরীক্ষা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায়, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। পুলিশ বলছে, রোববার কোটা আন্দোলনের নামে রাস্তা আটকালে আইন অনুযায়ী কঠোর হবে তারা। যদি এর পরে জনদুর্ভোগ তৈরি করে এবং আমাদের এত অনুরোধ করার পরে বলার পরে মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের তাদের পজিটিভ সিদ্ধান্ত দেওয়ার পরেও, তাহলে ধরে নিতে হবে যে তারা আমাদেরকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য তারা বাধ্য করছে। আর ময়মনসিংহে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাস্তা বন্ধ না করে শিক্ষার্থীদের যাওয়া উচিত আদালতে। আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কমে এসে তাদের সবকিছু বলে। তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা করছে একটি মহল। কোটা না থাকায় সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ হতাশাজনকভাবে কমেছে। আদালতের প্রক্রিয়া এটাকে তো শেষ করতে হবে। প্রক্রিয়া সমাপ্ত করার পরেই আপনি কোনো ঘোষণা দেয়া বা কোনো উদ্যোগ দিতে পারবেন, এটাই সংবিধান সম্মত। আমরা সেখানেই আছি। পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরুদ্ধ করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ সহ জানান তাদের কোটা সংস্কারের এক দফা এক দাবির কথা। আর পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙার অভিযোগে শাহবাগ থানায় মামলাও হয়। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে বৈঠকে আশার আলো দেখছেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষক ফেডারেশনের সাথে কথা বলে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা। বৈঠকে শিক্ষকদের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শিক্ষকদের অন্যান্য দাবিও আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল, স্বতন্ত্র বেতন স্কেল ও সুপার গ্রেড চালু সহ 3 দফা দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের মাঝপথে তাদের প্রতি গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছিলেন শিক্ষক নেতারা। এমন বাস্তবতায় শিক্ষকদের সাথে শনিবার দুপুরে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। ধানমন্ডি 3-এতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বেলা 11:30 থেকে প্রায় 1 ঘন্টার বৈঠক করেন শিক্ষক নেতারা। পরে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে এক শিক্ষক নেতা জানান, ফেডারেশনের সাথে আলোচনা করে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। আলোচনা হয়েছে যে আমাদের 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক ফেডারেশন আছে, ফেডারেশন নিয়ে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো। স্যার, আপনাদের দাবি তো সরকারের কাছে, আপনারা রাজনৈতিক দলের কার্যালয়ে আসলেন কেন? রাজনৈতিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একজন জাতীয় নেতা, উনি একজন সদস্য, প্রধানমন্ত্রীর নির্দেশে উনি এসেছে, উনি বলছেন।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেন, পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, যা শিক্ষক নেতাদের সাথে বৈঠকে দূর হয়েছে। এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। শিক্ষকদের অন্যান্য দাবি আলোচনার ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দিতে মুক্তিযোদ্ধা পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করছে সরকার, এমন মন্তব্য করে বিএনপির নেতারা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার অপকৌশল করছে। তারা বলেন, দুর্নীতি তদবিরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অভিজ্ঞ নেতাদের সরিয়ে তুলনামূলক জুনিয়রদের দিয়ে ঢাকা মহানগরীর কমিটি করেছে বিএনপি। নতুন সেই নেতাদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জা আব্বাস বলেন, কোটা বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার বিএনপির উপর দায় চাপাচ্ছে। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে শরীরদের সাথে ধারাবাহিক বৈঠক করছে দলটির নেতারা। গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা আমির খুশরু বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা সরকারের দমন নীতির পুরনো চরিত্র। বাংলাদেশে যেটাই হয় এটার ইন্ধন বিএনপি দিচ্ছে, সুতরাং এটা নিয়ে আনন্দ দেওয়ার কোনো কিছু নাই। এই যারা বলছে নিজেদেরকে বোকা বানাচ্ছে, আর কিছু না, মানুষ বোকা নেই মনে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদের অভিযোগ, সরকার আর আদালত এখন মিলেমিশে একাকার। মুক্তিযুদ্ধে যারা ছিলেন তাদের সন্তান তো এখন ভর্তি হওয়ারও বয়স চলে গেছে, তার না মানে নাতি নাতনি মুক্তিযুদ্ধে, সেইটার নাম করে মানে বেসিক্যালি মূলত তারা ছাত্রলীগকে ঢুকাবে। সুতরাং তার স্বীয় স্বার্থ, নিজস্ব স্বার্থের জন্য 56%। তাহলে যে এই যে যারা কোনো রাজনীতি করে না, কিছু না, মেধাবী ছাত্র লেখাপড়া করে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, সরকারের উপর কোনো আস্থা নেই সাধারণ মানুষের। অত্যন্ত চমৎকার ভাবে বক্তব্য দিয়েছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিরোধী শক্তি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ হিসেবে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বগুড়ায় 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রবীণ নেতাদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ছাত্রদল কোটা আন্দোলনকারীদের সমর্থন দেয়, যখন রিজভী সাহেব, গয়েশ্বর বাবু, তারপর মঈন খান, ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন এটার পক্ষে সোচ্চার হয়, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা, যে এটার পিছনে, এটার ভিতর রাজনীতি ঢুকে গেছে। সুতরাং আমি ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো, রাজনৈতিক অপশক্তির ক্রীড়নক যেন তারা না হয়। 2018 সালের অসাংবিধানিক ও অবৈধ পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারি করে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারীদের আইনের আওতায় আনা সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে সংগঠনটির নেতারা তাদের দাবি তুলে ধরেন। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, দুর্নীতিবাজ শ্রেণীর অপকর্মকে ঢাকতে কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের উস্কে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন তাদেরও চলমান আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান তারা।
মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে, এই শাহবাগে দাঁড়িয়ে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গালিগালাজ করা হচ্ছে। আজকে মুক্তিযোদ্ধা কোটাকে একটি গালি হিসেবে পরিণত করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে এই তরুণ সমাজকে তথা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এই সাম্প্রদায়িক শক্তি বিষ বিক্ষোভে উঠে ফেলার জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে। সুপ্রিম কোর্টের আদেশ আসলে সেটিকে ছেড়ে তারা ডাস্টবিনে ফেলে দেবে। সুতরাং আমার দাবি যে এদের কোনো অবস্থায় এরা যেন আমাদের বিসিএসে উত্তীর্ণ হয়ে আমাদের প্রশাসনে আমাদের পুলিশে ঢুকতে না পারে। বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানী ঢাকা, সৃষ্টি হয় ভোগান্তি। কিন্তু কেন এমন জলাবদ্ধতা রাজধানীর বুকে? যে নালা বা সুয়ারেজ লাইন দিয়ে নামার কথা পানি, সেগুলোর পরিস্থিতি কি? নগর বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্ন পরিকল্পনা নয়, বরং কোন এলাকার পানি কোন পথ দিয়ে বের করে দিতে হবে তা নিয়ে সব সংস্থাকে একসঙ্গে একটি মহাপরিকল্পনা করতে হবে। বিস্তারিত মাসুদুল আবনের প্রতিবেদনে। শুক্রবার 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টির রেকর্ড গড়েছে রাজধানী ঢাকা। টানা বৃষ্টিতে ফকিরাপুল, নয়াপল্টন, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি, বংশাল, মিরপুর মৎস্য ভবন, কারওয়ান বাজার সহ 20 থেকে 25টি পয়েন্টে মানুষের দুর্ভোগ ছিল চরমে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়, সৃষ্টি হয় যানজটের। শনিবারও কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা যায়। বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেলেও রয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে গত 5 বছরে কোনো কাজ হয়নি বলে অভিযোগ নিউ মার্কেটের ব্যবসায়ীদের। শহরকে দেখার মতো কোনো অভিভাবক নাই। এখন আমরা যেটা বলছি সেটা কাগজে কলমে, তো বাস্তবিক অর্থে কোনো নগর পিতা বলতে বুঝি যে নগরের গার্জিয়ান সেরকম কেউ নাই। ড্রেনেজ ব্যবস্থার অতটা উন্নত না, আর 20 থেকে 25 মিনিট বৃষ্টি হলে পানি হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে নগরে পানি ধারণ করার মতো জলাধার নেই। সীমাবদ্ধতার কথা স্বীকার করে জলাধার উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। আমরা পারবো, কারণ আমাদেরকে আরো একটু ব্রেথিং টাইম দিতে হবে। এই বছরে যে সমস্ত বৃষ্টিগুলো হয়েছে সেখানে খুব একটা ন্যূনতম সময়ের জন্য হয়তো পানি ছিল। আমার মনে হয় যেন তার চেয়ে অর্ধেক হলে আমরা এই অবস্থা থেকে উত্তরণ করা কোনো সমস্যা বলে আমি মনে করি। নগর বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়ন বিচ্ছিন্ন পরিকল্পনা নয়, বরং সব সংস্থাকে একসঙ্গে একটি মহাপরিকল্পনা করতে হবে। গত 30-35 বছরে ঢেকেই ফেলেছি, ফলে রান অফ ওয়াটার এখন 40 থেকে 60% নাই, প্রায় 80% এখন রান অফ ওয়াটার। সব তো পাকা, একেবারে 5 কাঠা জমি থেকে শুরু করে 50 বিঘা জমিও পুরোটাই আমরা পাকা করে ফেলেছি। নগরীর রাস্তাগুলো পুরোটাই পাকা। ওয়াসা থেকে খালগুলো বুঝে পাওয়ার পরও সেগুলোর দখল ও আবর্জনা মুক্ত করতে না পারা সিটি কর্পোরেশনের ব্যর্থতা বলেও জানান বিশেষজ্ঞরা। মাসুদুল আবনী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, ফুটবল সহ সকল খেলার উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে যুগোপযোগী জাতীয় ক্রীড়ানীতি ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের হাতে বিগত 15.5 বছরে খেলায় আন্তর্জাতিক সফলতা অর্জন করেছে বাংলাদেশ। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 20 লক্ষ টাকার চেক ও ট্রফি গ্রহণের। ফুটবল খেলা যে আলাদা একটা খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে, এবং এখানে জয় পরাজয় তো আছে, এটা কাউকে এটা নিয়ে বেশি চিন্তা করার কথা না। আজকে কেউ জয়ী হবে, কালকে আরেকজন জয়ী হবে, কিন্তু খেলাটা এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতামূলক যে মনোভাব এবং একই সাথে খেলাধুলার প্রতি যে আকর্ষণ এবং অনুরাগ, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রবাসী নিউজ 24 নিচ্ছে আর একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাসী নিউজ 24-এ। দেশের ব্যাংকিং খাত ব্যাপক দুরবস্থার মধ্যে রয়েছে। একদিকে সাধারণ মানুষ আমানত নিশ্চয়তা পাচ্ছে না, অন্যদিকে ব্যবসায়ীরা বেশি সুদ দিয়েও ঋণ পাচ্ছেন না, এমন মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাংলাদেশে ব্যাংকিং খাতের দুরবস্থার কারণ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, এখন ঋণ আদায় না করে ঋণের সুদকে আয় দেখিয়ে মুনাফা দেখাচ্ছে ব্যাংক। সরকারও কর পাচ্ছে ঠিকই, তবে বাস্তবে ব্যাংকের কোনো আয় হচ্ছে না।
ব্রিটিশ কোম্পানি, তাদেরকে রাষ্ট্র সহায়তা দিবে। বাস্তব চিত্রটা কি সেটা সরকারকে অনুধাবন করতে হবে। সরকার যদি ডিফেন্সিভ হয়ে যায় তাহলে তো সরকারের সাথে সিভিল সোসাইটি বা গণমাধ্যম এদের কোনো কমিউনিকেশন করা ডিফিকাল্ট হয়ে যায়। আমি আশা করব সরকার যেন সব ব্যাপারে, সেটা দুর্নীতির ব্যাপার হোক, যে কোনো ব্যাপার হোক, সমালোচনা করলে পরেই সেটা খারাপ নয়, সমালোচনাটাকে আলোচনায় নিয়ে আসতে হবে। এবার জানাবো খেলার সংবাদ। পাকিস্তানের শাইন্স দলের বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বিসিবির এইচপি দল। ডারউইনে 19 জুলাই প্রথম ম্যাচে মাঠে নামবে মাহমুদুল হাসান জয়ের দল। হাই পারফরমেন্স ইউনিট দলের দ্বিতীয় ম্যাচ 26 জুলাই। শনিবার সকালে দেশ ছাড়ার আগে অধিনায়ক মাহমুদুল হাসান জয় বলেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য। জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করার সবচাইতে বড় মঞ্চ হাই পারফরমেন্স ইউনিট, যেখানে জাতীয় দল থেকে বাদ পড়া ও দেশের উদীয়মান ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখে বিসিবি। সেই ধারাবাহিকতায় প্রায় কয়েক মাস অনুশীলনের পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে দেশ ছেড়েছে জয়ের দল। টেস্ট দলে যারা সুযোগ পেয়েছেন তাদের কারোরই অস্ট্রেলিয়ার মাঠে খেলার অভিজ্ঞতা নেই, তাই কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য। এখানে যে গ্রুপটা আছে এখানে কেউই অস্ট্রেলিয়া ট্যুর করা হয় না, এটা আমাদের ফার্স্ট ট্যুর। তো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ট্যুর এবং আমাদের 2027-এ ওইখানে অস্ট্রেলিয়ার সাথে হয়তো টেস্ট সিরিজ আছে, ওইটার জন্য আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এই ট্যুরটা। পরিস্থিতি যেমনই হোক তা নিয়ে ভাবলে চলবে না। অধিনায়ক জয় বলছেন, অস্ট্রেলিয়ার মাটিতে পজিটিভ ক্রিকেট খেলতে চান তারা। ছোটবেলা থেকে একসাথে আছি, আমাদের আন্ডার 19-এর কয়েকজন আছে, তারপর ন্যাশনাল টিমের কয়েকজন আছে। সো ওই হিসাব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে, আমরা খুব এনজয় করে ক্রিকেট খেলতে পারবো। টিম যে কম্বিনেশন আছে আমরা ইনশাল্লাহ সিরিজ জেতার লক্ষ্যেই থাকবে আমাদের। এর আগে শেষবার বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ খেলেছিল 2008 সালে। তারপর টাইগারদের যে কোনো দলের এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে কলম্বিয়া সরকার প্রধান গুস্তাভো পেত্রো। প্রায় 24 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ফাইনালের পথে তারা হারিয়েছে 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে। ফাইনাল ম্যাচটি যেন কলম্বিয়ার সাধারণ জনগণ নিশ্চিন্তে উপভোগ করতে পারে, সেজন্যই 15 জুলাই দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। 15 জুলাই বাংলাদেশ সময় ভোর 6টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।